আজ আমরা নিয়ে এসেছি লাইসেন্স টু থ্রিলে একটু অন্যরকম কাজ। একটি নয়, দুটি ভৌতিক গল্প। একটি হলো গ্রাম বাংলার উপর ভৌতিক গল্প ডাইনি, অন্যটি হলো হাড় হিম করা ভৌতিক গল্প রাতের সেই ট্রেনটি। দুটি গল্পই লিখেছেন শ্রী পলাশ বসু রায়। আশা করি দুটি গল্পই তোমাদের ভালো লাগবে। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, প্রথম গল্প ডাইনি। গল্পের সূত্রধর হিসেবে রইলাম আমি, মৌমিতা। শুরু হচ্ছে হাড় হিম করা ভৌতিক গল্প ডাইনি। বাচ্চারা সবাই স্কুলের বাইরে খেলছে, চিৎকার করছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করছে। একটি ডাইনি স্কুলের বাইরের বিল্ডিংয়ের কাছে এসে বলছে, এত বাচ্চা, এত টিফিন বক্স আর এত খাবার! একবার স্কুলে প্রবেশ করতে পারলে প্রতিদিনই সুস্বাদু খাবার পাবো। ডাইনিটি একটি স্কুলের পোশাক পরা মেয়েতে রূপান্তরিত হয়ে তার পিঠের ব্যাগ নিয়ে গুটি গুটি পায়ে স্কুলের ভেতরে হাঁটা দিল। এখন কেউ আমাকে চিনতে পারবে না। ছোট্ট মেয়ের ছদ্মবেশে ডাইনিটিকে কেউ চিনতে পারছে না। টিফিন পিরিয়ড শুরু হয়েছে। এখন বাচ্চারা সবাই খেলতে ব্যস্ত। ডাইনি আস্তে আস্তে স্কুলের বাচ্চাদের ব্যাগের কাছে গিয়ে চুপচাপ তাদের সব টিফিন চুরি করে খেয়ে নিল। বাচ্চারা খেলার পর টিফিন খাওয়ার জন্য ফিরে এসে কিন্তু ওমা, টিফিন তো নেই। সুযোগ বুঝে ডাইনি আস্তে আস্তে স্কুলের বাচ্চাদের ব্যাগের কাছে গেল। আশেপাশে আর একবার তাকিয়ে নিল ডাইনি, কেউ নেই এই দিকটায়। এবার আস্তে আস্তে প্রথমে ব্যাগটা খুলল সে। কোথায় রেখেছে? এই তো, দেখি কি আছে। দেখ, রুটি। আরো ভালো কিছু আনতে পারে না? ওমা, সঙ্গে তো পোস্ত। প্রথম টিফিনটা শেষ করার পর সঙ্গে সঙ্গে সে টেনে নিল পরের ব্যাগটা। দেখি পরেরটা। আরে, এই তো চাউমিন, আমার প্রিয়। এটা তো পুরো চেটে পুটে খাবো। নিমিষে শেষ হয়ে গেল দ্বিতীয় ব্যাগটা। এবার সে হাত বাড়ালো তৃতীয় ব্যাগের দিকে। চাউমিনটার সামনে কি আর দাঁড়াতে পারবে এটা? দেখি কি এনেছে। আরে, মাংস! উফ, আমি তো পাগলই হয়ে যাবো আনন্দে। কতদিন যে একসাথে এত ভালো ভালো খাবার খাইনি। এভাবে একের পর এক টিফিন ঝড়ের বেগে শেষ করে ফেলল ডাইনিটা। মাঝে মাঝে মুখ তুলে এদিক ওদিক দেখে নিচ্ছিল কেউ আসছে কিনা। তবে বাচ্চারা সবাই খেলতে ব্যস্ত, তাই কেউই এদিক মারালো না। ডাইনি মনির সুখে সব খেয়ে উঠে দাঁড়ালো। তার পেট তখন আই ঠাই করছে। বিশাল একটা ঢেঁকুর তুলে সে বলল, ও, আজ মন প্রাণ আমার ভরে গেল। কতদিন পর এমন সুখাদ্য খেলাম। ও, পেটে হাত বুলোতে বুলোতে হেলতে দুলতে চলে গেল সে। ফাঁকা টিফিন বক্সগুলো নিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইল গুটি কতক ব্যাগ। বাচ্চারা খেলার পর টিফিন খাওয়ার জন্য ফিরে এসেছে, কিন্তু ওমা, টিফিন তো নেই। আমাদের টিফিনগুলো কোথায় গেল? কোন হতচ্ছাড়া এই কাজ করেছে? কি মজা, কি মজা! আমি টিফিন খেয়েছি যে কেউ ধরতেই পারবে না। কি মজা! এইভাবে টিফিন থেকে ডাইনিটি প্রতিদিন স্কুলগামী মেয়েদের ছদ্মবেশে স্কুলে প্রবেশ করতে থাকলো। এবং টিফিন বিরতিতে যখন বাচ্চারা নিজেদের মধ্যে খেলাধুলায় ব্যস্ত থাকতো, তখন সুযোগের সৎ ব্যবহার করে ডাইনিটি অবাধে সেই খেলায় মত্ত বাচ্চাদের টিফিন চুরি করত। প্রতিদিন 10 থেকে 15টা বাচ্চার টিফিন হারিয়ে যেত এবং বাচ্চারা নিজেদের মধ্যেই তুমুল ঝগড়াঝাটি মারপিট করত। এইভাবেই অশান্তি অবিরত চলতে থাকে এবং ডাইনি সেই দৃশ্যের মজা নিতে থাকে। তার সাথে ওপরি পাওনা হিসাবে
বিভিন্ন রকমের সুস্বাদু খাবারের স্বাদ উপভোগ মনের আনন্দে উপভোগ করতে থাকে ডাইনিটি। একদিন সেই দলের একজন বুদ্ধিমান ও চালাক বালক গোপু মেয়েটির আসল রূপ হাতে নাতে ধরে ফেলল যখন সে একটি ডাইনির বেশে টিফিন চুরি করছিল। আচ্ছা, তবে ব্যাপারখানা এই সব এই বজ্জাত টিফিন খেকো ডাইনির কাজ। দাঁড়া, তবে তোকে মজা দেখাচ্ছি এইবার। গোপু কিছু লাল মরিচের গুঁড়ো জোগাড় করে চাপাতিতে মিশিয়ে দিয়ে এমনভাবে মুড়ে দিল যাতে ভিতরে কি আছে তা দেখলে বাইরে থেকে ঘোনা করেও কেউ বুঝতে পারবে না। ঠিক পরের দিন বুদ্ধি করে গোপু তার টিফিন বক্স খুলে এমন জায়গায় রেখে দিল যাতে ডাইনির খুব সহজেই তা চোখে পড়ে। সে একটি মুরগির লেগ পিস চাপাতির ভিতরে গুঁজে দেয় যাতে গন্ধে সহজেই শয়তানি ডাইনিকে আকৃষ্ট করতে পারে। শীঘ্রই টিফিন বক্সের সুস্বাদু খাবারের গন্ধ ডাইনির নাকে গিয়ে লাগলো। মুরগির মাংসের মোমো করা গন্ধে ডাইনি দেরি না করে চটপট হাজির হলো টিফিন বক্সের কাছে। ডাইনির মনে খুশির হাওয়া লেগেছে। আহা, কি আনন্দ, কি আনন্দ! এমন সুস্বাদু খাবার যেন রোজ রোজ উপভোগ করতে পারি। ডাইনি টিফিন বক্সটা খুলতেই একটা মুরগির পায়ের টুকরো পেল। তার জিভ লক লক করে উঠল সুস্বাদু মুরগির ঠ্যাং দেখে। সে সেটা সঙ্গে সঙ্গে খেয়ে ফেলল। তারপর সে তার সাথে মুড়িয়ে রাখা চাপাতি দেখতে পেয়ে ঝটপট খুলে ফেলল। চাপাতি মুখে তুলতেই ডাইনির ভিতর জ্বলন শুরু হয়ে গেছে। ও মা গো, মরে গেলাম রে, জ্বলে গেলাম রে! ও বাবা গো, কে বাঁচাও আমায়! উফ, ভূত হয়েও শান্তি নেই বাপু। এবার দেখছি মরেই যাব। কি জ্বালা রে, কি ভীষণ জ্বালা! ছোট মেয়ের রূপ ধারণকারী ডাইনি এবার তার আসল চেহারায় ফিরে এলো। রাগে জ্বলতে জ্বলতে সবার দিকে কটমট করে তাকিয়ে গর্জন করতে লাগলো। আমি ডাইনি, আর আমার সাথে কিনা মস্করা করার চেষ্টা, আমায় জব্দ করার চেষ্টা! দাঁড়া রে, তোদের সব করে মজা দেখাচ্ছি। ডাইনি বেজায় রেগে গিয়ে একটা বাচ্চার ঘাট চেপে ধরে এবং নিমেষেই খেলার মাঠ থেকে উধাও হয়ে গেল। সে বাচ্চাটিকে নিয়ে হাওয়ায় উড়তে শুরু করলো। বাচ্চাটি ভয়ের চোটে হাউ মাউ করে কাঁদতে শুরু করে। হি হি, এইবার আমি এর গলাটা মুটকে খাবো। দেখ সবাই কেমন লাগে, আমার সাথে কিনা শেয়ানাগিরি। ডাইনি বিকট আওয়াজে হাসতে হাসতে উড়তে থাকে। সমস্ত স্কুলের বাচ্চা ও শিক্ষকরা ডাইনির এই ভয়াবহ কাণ্ডকলাপ দেখে ভয়ে ঠক ঠক করে কাঁপতে থাকে। তারা ভয়ে কাঠ হয়ে যায় সেই বাচ্চা মেয়েটির আসল চেহারা দেখে। সে যে কিনা আসলে এক ভয়ঙ্করী ডাইনি। দয়া করে কেউ বাঁচাও, দয়া করে ওকে কেউ বাঁচাও, ও যে মরে যাবে যদি আমরা এখনই কোনো উপায় না বের করি। তোমরা কেউ চিন্তা করো না, আমি পুচকিকে ঠিক বাঁচিয়ে আনবো। তোমরা কেউ চিন্তা করো না, আমি নিশ্চিত যে ডাইনি এখন কোথায় গিয়ে রয়েছে। ওর ঠিকানা ওই শ্মশানের পিছনে বটগাছের মাথায়। সন্ধ্যার দিকে গোপু একা একা শ্মশানের দিকে হেঁটে গেল। জায়গাটা খুব নিরিবিলি ও ভীতিকর। দূর থেকে একটা নেকড়ের আর্তনাদ কানে ভেসে আসছে। আমি তোমার সাথে খুব অন্যায় করেছি, তুমি আমায় যা শাস্তি দেবে আমি তা মাথা পেতে নেব। আমি তোমার ক্ষমা পাওয়ার জন্য ক্ষমদায়ক একটি গানও শোনাবো। তুমি শুধু দয়া করে পুচকিকে ছেড়ে দাও। আমি তোর কলা মটকা বড়ে হাতে ছাড়া, আমার মুখটা লঙ্কার গুঁড়ায় জ্বলিয়ে দিলি রে, এখনো মুখের ভিতর আগুন জ্বলছে। আমি এখন সম্পূর্ণরূপে তোমার কবজায়। তোমার যা মন করে আমাকে শাস্তি দাও, কিন্তু পুচকিকে দয়া করে ছেড়ে দাও। এই নে, যা, তোর পুচকিকে ছেড়ে দিলাম। এইবার আমাকে তোর ক্ষমাদায়ক গানটা শোনা দেখি। ডাইনি পুচকিকে ছেড়ে দিতে পুচকি এক ছুট মেরে
নিমেষেই গ্রামের ভেতর দৌড়ে পালালো। শোনা তোর গান, এরপর তোর গলা মাটকাবো আর তোর রক্ত মাংস খাবো। ওম ভূর্ভুবস্বহা তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো নঃ প্রচোদয়াৎ। সে তার স্বরে গায়ত্রী মন্ত্র গাইতে শুরু করলো। ডাইনির কানে গায়ত্রী মন্ত্রের স্বর পৌঁছাতে সে জল ছাড়া মাছের মতো ছটফট করে উঠল। ওই বন্ধ কর এখনই হতচ্ছাড়া। ও বাবারে, আমি এটা শুনলে শেষ হয়ে যাব, এখনই শেষ হয়ে যাব। গপু একটা টেপ রেকর্ডার বের করে গায়ত্রী মন্ত্রটি আরো জোরে বাজাতে শুরু করে, যা ডাইনিটির জন্য পরিস্থিতিকে সম্পূর্ণ দুর্বিষহ করে তোলে। বন্ধ কর এই গান, আমি আর পারছি না। ও মা গো, ও বাবা গো, বাঁচাও। তোকে আমি শুধু একটাই শর্তে যেতে দিতে পারি। এক, তুই এই গ্রামের এলাকা ছেড়ে এখনই চলে যাবি এবং কোনো দিন আর তুই এ মুখো হবি না। আর দুই, তুই আমার বোনকে অপহরণ করে তুলে এনে কষ্ট দিয়েছিস, তার জন্য তোকে এই চাপাতিটা এখনই খেতে হবে। গপু তার থালি থেকে মুড়িয়ে রাখা চাপাতিটা সঙ্গে সঙ্গে বের করে ফেলল, যাতে সে লঙ্কার গুঁড়ো মিশিয়ে রেখেছিল। তুই তো কবেই মরে ডাইনি হয়েছিস, জলদি এই চাপাতিটা খেয়ে নে, নইলে এখনই গায়ত্রী মন্ত্র আবার চালিয়ে দেব। না 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 না, ছেড়ে দে আমার, আমি আর পারবো না রে। ও বাবা গো, মরে গেলাম রে। ডাইনির গুঁড়ো লঙ্কা দেওয়া চাপাতি গিলে ফেলা ছাড়া আর কোনো উপায় ছিল না। ডাইনি যন্ত্রণায় ছটফট করতে করতে দুঃখে আর্তনাদ শুরু করে দিল। সে ধীরে ধীরে সাদা ধোঁয়ায় পরিণত হয়ে চিরতরে গ্রাম ছেড়ে চলে গেল। গপু মুচকি হাসি হেসে নিজের বাড়ির দিকে ফিরে গেল। শুরু হচ্ছে আজকে আমাদের দ্বিতীয় নিবেদন, শ্রী পলাশ বসু রায়ের লেখা দ্বিতীয় ভৌতিক গল্প, রাতের সেই ট্রেনটি। ওই মেয়েটা অপোনেন্ট টিমের ক্যাপ্টেন, ওকে তো পুরো মডেলের মতো দেখতে। ও আবার কি খেলবে? কাবাডি ফাইনাল শুরুর আগে দলের সদস্যদের বললেন প্রতিপক্ষ দলের রাইডার। ও একজন ডিফেন্ডার, এই টুর্নামেন্টের সর্বোচ্চ ট্যাকল পয়েন্ট ওই পেয়েছে। আমি আমার রেইডে গিয়ে ওকে আমার কাঁধে তুলে আমি আমাদের দিকে নিয়ে চলে আসবো। সেন্ট কলেজের প্রশিক্ষক দীপালি ছিলেন মূলত হরিয়ানার বাসিন্দা। তিনি অপোনেন্ট ঋতুর দিকে তাকিয়ে দৃঢ় স্বরে বললেন, অতি আত্মবিশ্বাসী হতে যেও না, সব ব্যাপারে ওভার কনফিডেন্স ঠিক না। ওকে এমনি স্লিম লাগছে ঠিকই, কিন্তু ও যে কি করতে পারে সেই সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। তুমি শুধু পয়েন্ট নিয়ে ফিরে এসো। অনন্যা, তুমি শুধু দেখতে থাকো ওর রোগা পাতলার চেহারাকে কি করে আমার কাঁধে তুলে আমি এইদিকে নিয়ে আসি। প্রতিপক্ষ কাবাডি দলের ক্যাপ্টেন রীতা তাদের এই সমস্ত কথোপকথন মন দিয়ে শুনছিল। আন্তঃ কলেজ মেয়েদের কাবাডি প্রতিযোগিতা শেষ পর্যায়ে উপনীত। রীতা শুধু তার কলেজের হয়ে প্রতিনিধিত্ব করেনি, তার ডিফেন্ডিং দক্ষতা দিয়ে কলেজকে পৌঁছে দিয়েছে ফাইনালে। তার কলেজ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেন্ট কলেজের থেকে মাত্র 1 পয়েন্ট এগিয়ে। টান টান উত্তেজনার মধ্যে খেলা এগিয়ে চলেছে। রীতার শারীরিক চেহারা কিন্তু একেবারেই মহিলা খেলোয়াড়দের মতো নয়। আসলে তাকে দেখতে অনেকটা মডেলের মতো, শুধু তার কাবাডি সম্বন্ধে অভিজ্ঞতা ও দক্ষতা দুর্দান্ত। রীতা বিপক্ষের রাইডার মেয়েটিকে সমগ্র শক্তি একত্রিত করে তার 2 বাহু দিয়ে একটি শক্ত কোমর বন্ধনের মাধ্যমে আঁকড়ে ধরে রেখেছে এবং লেগলকও করেছে। চূড়ান্ত বাঁশি বাজতে আর মাত্র 30 সেকেন্ড বাকি এবং চরম উত্তেজনাপূর্ণ খেলা। রাইডারকে একটি পাতলা চেহারার মেয়ে আপ্রাণ চেষ্টা করছে আটকে রাখার জন্য এবং রাইডার মেয়েটি নিজেকে মুক্ত করতে এবং মধ্যের লাইনটি স্পর্শ করতে
লড়াই করছে প্রাণপণভাবে, কিন্তু রীতা তার প্রতিপক্ষের হাত পা পুরোপুরি সুরক্ষিত দূরত্বে রেখেছে। তাই লাইন থেকে কয়েক ইঞ্চি দূরে থাকলেও সে অসহায় এবং রীতার ঠোঁটে হাসির রেখা। এক নজরে প্রতিপক্ষকে শক্তিশালী মনে হলেও রীতা তাকে ধরে ফেলেছে অনায়াসে। চূড়ান্ত বাঁশি বাজল, খেলা শেষ। রীতার সারদা কলেজ চ্যাম্পিয়ন। রেইডার মেয়েটি ঝরঝর করে কেঁদে ফেলল, কারণ কাবাডি ম্যাচ শুরুর আগে সে একবার এই বলে উত্ত্যক্ত করার চেষ্টা করেছিল যে স্লিম মডেল লুকিং গার্ল এখানে কাবাডি খেলতে এসেছে, এটাই সবচেয়ে মজার। আর এখন রীতা সেরা ডিফেন্ডার ট্রফিতে ভূষিত হয়েছেন। এখন এই জিতটাকে উদযাপনের সময়। সেই মতো মেয়েরা কলেজ ম্যানেজমেন্ট দ্বারা স্পন্সর করা কাছাকাছি একটা KFC-তে ট্রিটে গিয়েছিল। সব কিছু মিটিয়ে রীতা বাড়ি ফিরছে। ইতিমধ্যে রাত 8:40 বেজে গেছে। সে লোকাল ট্রেনে ওঠার জন্য রেল স্টেশনে অপেক্ষা করছে। ও আজ খুব খুশি, শুধুমাত্র তার দারুণ পারফরমেন্স এবং টুর্নামেন্ট সেরা ডিফেন্ডার ট্রফির জন্যই নয়, বরং এখন ও একজন সোশ্যাল মিডিয়া সেলিব্রিটিও বটে। শ্রোতাদের মধ্যে থেকে কেউ একজন শেষ মুহূর্তে তার কাবাডির ভিডিও শ্যুট করেছিল মোবাইলে, আর ইতিমধ্যেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়ছিল। রীতা নিজের ভাইকে ফোন করেছিল। রীতার ভাই একজন 17 বছর বয়সের ছেলে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। ও খেলাধুলায় বড় বোনকে সমর্থন করে সব সময়। রীতা ওকে ফোন করে জানিয়েছিল যে ওর একটু দেরি হবে ফিরতে, কোনোভাবে ও যেন এই সময়টুকু বাড়ির দিকটা একটু সামলে নেয়। ট্রেন চলে এলো। ট্রেনের মহিলা বগিটি সম্পূর্ণ খালি ছিল। সাধারণত সপ্তাহের অন্য দিনগুলিতে এই দৃশ্য দেখা যায় না। এই বগিটা সর্বদা মধ্যবয়সী মেয়ে, বয়স্ক মহিলা ও নানা বয়সের মহিলাতে ভর্তি থাকে। ব্যতিক্রম শুধু শনিবার আর রবিবার। রীতার ভয় করছিল যে সে যদি দেরিতে বাড়ি পৌঁছায় তবে তার বাবা মা ক্ষুব্ধ হবেন। এমনিতে রীতা বিগত 5 বছর ধরে এই পথেই যাতায়াত করছে, তাও ওর একটু ভয় ভয় করছিল। হয়তো ট্রেনে একা থাকার জন্যই সে একটু ভয় পাচ্ছিল, কারণ কাবাডি ফাইনালের পর শুধু দেরি হয়নি, ও নিজেও যথেষ্ট ক্লান্ত হয়ে পড়েছিল। আবার ভিতরে ভিতরে সফলতা পাওয়ার জন্য অদম্য আনন্দও অনুভব করছিল। এখন সময় প্রায় 9:30। ট্রেন চলছে নিজের গতিতে। বাড়ি পৌঁছতে এমনিতেই একটু সময় লাগে, কিন্তু আজ মনে হচ্ছে আরও বেশি সময় লেগে যাবে। রীতা প্রায় ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ ঘুম ভাঙল একটি মেয়ের কান্নার শব্দে। সে কিছুটা হতভম্ব হয়ে গেল, কারণ ওর মনে পড়ল যে বগিতে ও একাই যাত্রা করছিল, অন্য কেউ এখানে কিভাবে আসতে পারে। সে সাহস সঞ্চয় করে বগির দরজার দিকে এগিয়ে গেল। বাইরে ঘন অন্ধকার চারিদিকের পরিবেশকে গ্রাস করে রেখেছে। ট্রেন দ্রুত গতিতে ছুটছে। ট্রেনের ভেতরের আবছা আলোয় রীতা দেখতে পাচ্ছে একটি মেয়ে ট্রেনের দরজার একদম ধারে দাঁড়িয়ে আছে, আর মাত্র আধা ইঞ্চি মতো এগোলেই সে যে কোনো মুহূর্তে ট্রেন থেকে বাইরে পড়ে যেতে পারে। রীতা আন্দাজ করল এই মেয়েটা হয়তো আত্মহত্যা করার চেষ্টা করছে। রীতা বুঝতে পেরেছিল যে এই সময় চুপ করে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না, কিছু না করলে সে ভয়ঙ্কর কিছু প্রত্যক্ষ করতে চলেছে। রীতা কোনো আওয়াজ করল না। আস্তে আস্তে সেই মেয়েটার কাছে গেল এবং আচমকা ওই মেয়েটির কোমর ধরে ওকে দরজা থেকে টেনে সরিয়ে আনলো। মেয়েটি নিজেকে মুক্ত করার চেষ্টা করছিল, কিন্তু রীতা তাকে শক্ত মুঠোয় জড়িয়ে ধরে তাকে নিরাপদ দূরত্বে নিয়ে এলো। রীতা দ্রুত সেই মেয়েটার হাত দুটো মেয়েটির পিঠের দিকে নিয়ে ওরই ওড়না দিয়ে বেঁধে দিল, যাতে মেয়েটি আর কিছু করতে না পারে। অন্যদিকে মেয়েটি খুব কাঁদছিল আর বলছিল, আমাকে যেতে দাও প্লিজ, বাধা দিও না। সে অনেক চেষ্টা করেও নিজেকে মুক্ত করতে পারল না। শেষ পর্যন্ত মেয়েটি রীতার দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি অবশেষে মুক্ত হলাম। এবার তোমার জন্য কিছু অপেক্ষা করছে। এবারে তোমাকেই তা সহ্য করতে হবে।
তুমি লুকিয়ে থাকতে পারবে না, আবার পালাতেও পারবে না। রীতা ভাবল মেয়েটির হয়তো মাথার ঠিক নেই। স্টেশনে এসে ট্রেন থামতেই রীতা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে মেয়েটিকে তাদের হাতে তুলে দিয়ে দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রীতা দুর্গানগরের রেলওয়ে কলোনিতে থাকে। হাঁটা পথের দূরত্ব 40 মিনিট, যা সে রিক্সা না নিয়ে হেঁটে যাওয়ারই সিদ্ধান্ত নিল। এই গভীর রাতে এমনিও রিক্সা পাওয়া কঠিন। রীতা খুব দ্রুত হাঁটতে থাকে। চারিদিক ঘন অন্ধকার এবং কিছু কুকুর ছাড়া আশেপাশে কোনো মানুষ দেখা যাচ্ছিল না। একটা কালো বিড়াল হঠাৎ তার সামনে দিয়ে রাস্তা পার হয়ে গেল। সে চমকে উঠল। এই মুহূর্তে সেটা মোটেও ভালো লক্ষণ বলে ওর মনে হলো না। আকাশ মেঘলা, জোরালো ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে। এই পরিবেশ সম্ভবত বৃষ্টি হবার পূর্বাভাস। রীতা না থেমে হাঁটতে থাকে। হঠাৎই ওর মনে হচ্ছিল ও একা নয়, এক অদ্ভুত ভয় ওকে গ্রাস করছে। ও অনুভব করলো ওর কাঁধের উপর কেউ নিঃশ্বাস ফেলল। পেছন থেকে কেউ যেন ওর ঘাড় স্পর্শ করছে। রীতা তৎক্ষণাৎ পিছনে ফিরে দেখল, কই, কোথাও তো কেউ নেই। এটা সত্যিই ভয়ঙ্কর অভিজ্ঞতা। রীতা একজন সাহসী মেয়ে, কিন্তু এই অভিজ্ঞতা যে কোনো মানুষকে আতঙ্ক বা হার্ট অ্যাটাক দেওয়ার জন্য যথেষ্ট। রীতা চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু তার গলার ভিতর থেকে কোনো শব্দ বের হলো না। ও আবার বাড়ির পথে হাঁটতে শুরু করলো, কিন্তু হঠাৎ একটি হাত ওর কোমর চেপে ধরল। কোনো অদৃশ্য শক্তি ওকে যেন আটকে রেখেছে। একটি হাত তার মুখ ঢেকে রাখায় তার দম বন্ধ হয়ে যায়। জ্ঞান হারানোর পূর্ব মুহূর্তে সে শুনতে পেল কোনো মেয়ের কানের দুলের শব্দ। রীতার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফিরতে ও দেখল ও নিজের বাড়িতেই শুয়ে আছে। ওর ভাই, বাবা, মা সবাই ওর দিকে তাকিয়ে আছে। ও জানতে পারল কয়েকজন প্রতিবেশী ভাগ্যক্রমে ওকে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে ওর বাড়িতে খবর দেয়। রীতা আর কিচ্ছু বলল না, আবার চোখ বন্ধ করে ফেলল। কিছুক্ষণ পর রীতা মোবাইলটা হাতে তুলে নিয়ে কিছু একটা টেক্সট করে আবার ঘুমাতে গেল। রীতা বাড়ির কারোর সাথে একটা কথাও বলতে চায় না এখন। বাড়ির বাইরে যেতে ওর ভালো লাগছে না। মনে হচ্ছে বাইরে ভয়ঙ্কর কিছু একটা আছে, যেটা ওর জন্যই অপেক্ষা করে আছে। রাস্তায় ওই ভয়ঙ্কর অবস্থায় অজ্ঞান হওয়ার আগে ওর কানে কেউ ফিসফিস করে বলেছিল, তোমার শরীর এখন আমার। আস্তে আস্তে তুমি তোমার আত্মাও আমাকে দিয়ে দেবে। তুমি পালাতে পারবে না। যদিও আশেপাশে তখন কেউ কোথাও ছিল না। ভাইয়ের আসার শব্দ শুনে রীতার ঘুম ভেঙে গেল। রীতা উঠে দাঁড়িয়ে হাত মুখ ধুতে গেল। ফিরে এসে রীতা দেখল ভাই ডাইনিং হলের চেয়ারে বসে আছে। ভাই ওর দিকে তাকিয়ে বলল, তুমি যা চেয়েছিলে আমি সেটা পেয়ে গেছি। রীতা টেবিলে রাখা একটি পার্সেল দেখতে পেল। রীতার মনে হলো ও যেন নিজের জীবন ফিরে পেল। শান্তভাবে পার্সেল খুলে একটা হনুমান চালিসা আর মা দুর্গার একটা লকেট বার করল। রীতা লকেটটি তাড়াতাড়ি পড়ে নিল এবং বইটি নিয়ে ঘরে গিয়ে শ্লোকগুলি পড়তে শুরু করল। পড়ার সময় সে এক মুহূর্তের জন্য আয়নার দিকে তাকালো এবং সে যা দেখল সেটা দেখে আতঙ্কে ওর সারা শরীর নীল হয়ে যাওয়ার কথা, কিন্তু ওর সাহস ওকে জ্ঞান হারাতে দিল না। ও দেখলো একটা মেয়ে ওর পেছনে দাঁড়িয়ে আছে। তার পোশাকটা বড়ই অদ্ভুত, দেখতে অনেকটা পতিতা পল্লীতে কাজ করা মহিলাদের মতো। তার চোখ দুটো টকটকে লাল, তার মুখ ফ্যাকাশে সাদা এবং শরীর আধা দৃশ্যমান। চোখে শুধু তীব্র রাগ আর ঘৃণা, কিন্তু সে রীতাকে স্পর্শ করতে পারছে না, কারণ তার কাছে এখন পবিত্র ঐশ্বরিক শক্তি রয়েছে। সেই অশুভ শয়তান চেহারাটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। আসলে ওই আত্মাটি পতিতা পল্লীর একজন যৌনকর্মীর, যে আত্মহত্যা করেছিল। সে মারা যাওয়ার পর ওর অতৃপ্ত আত্মা কোনো জীবিত দেহের সন্ধানে অস্থির হয়ে ওঠে। একবার শিকার পেলে সে তার শরীরকে ফাঁদে ফেলে
তার অভ্যন্তরীণ শক্তি, সুখ, শান্তি কেড়ে নেয় এবং ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। অবশেষে নির্যাতিতা বাধ্য হয়ে আত্মহত্যা করে। ট্রেনে বেঁচে যাওয়া মেয়েটিও ওর এমনই একজন শিকার ছিল। রীতা সেই শিকারটিকে বাঁচিয়েছিল এবং প্রক্রিয়াটি বাধাগ্রস্ত করেছিল। সেই প্রতিহিংসা পরায়ণ আত্মা ক্রুদ্ধ হয়ে রীতাকেই তার পরবর্তী শিকার হিসাবে বেছে নেয়। তবে রীতা কোনোভাবে রক্ষা পেয়েছিল, কারণ তার ঘরে হিন্দু দেবদেবীর অনেক মূর্তি রয়েছে। দেবতার চারপাশে শয়তানের প্রভাব কোনোভাবেই পড়ে না। তার আশেপাশে একটি বিশুদ্ধ ইতিবাচক শক্তি তৈরি হয়েছে, যা এই অশুভ আত্মা উপেক্ষা করে রীতার কোনো ক্ষতি করতে পারেনি। নিজেকে রক্ষা করার জন্য রীতা তার ভাইয়ের কাছে হোয়াটসঅ্যাপে বিশদভাবে পুরো পরিস্থিতি সেই রাতে লিখেছিল। ভাই সেটা পড়েই সময় না নষ্ট করে সরাসরি তার পরিবারের গুরুদেবের কাছে হাজির হয় এই সমস্যার সমাধানের উপায় চেয়ে। সেখানে গুরুদেব তাকে কিছু ঈশ্বরের নামে পবিত্র ও শুদ্ধ করা জিনিস দিলেন, যার সাহায্যে এই দুষ্ট আত্মাকে দূর করা যায়। সেই অলৌকিক ঘটনার পর পেরিয়ে গেছে পাঁচটি বছর। রীতা এখন একজন রাজ্য সরকারের কর্মচারী। তার ভাই আজ বিটেক শেষ করে বাড়ি ফিরছে। ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ক্যাম্পাসিংয়ের মাধ্যমে ভর্তি হওয়ায় তাকে 2 সপ্তাহের মধ্যে হায়দ্রাবাদের একটি এমএনসিতে যোগ দিতে হবে। রীতা তার ভাইকে ফোন করেছে বেশ কয়েকবার, কিন্তু ওর মোবাইল ব্যস্ত ছিল প্রতিবারই। রীতা শেষমেশ ভাইকে টেক্সট করে জানতে চাইল, কোথায় তুই? উত্তর এলো, দিদি চিন্তা নেই, যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি পৌঁছে যাব। আমি 8:40 লোকাল ট্রেন ধরে নেব আর ঠিক সময় বাড়িতে পৌঁছে যাব। রীতা সঙ্গে সঙ্গেই দেখল যে ওর ভাই অফলাইনে চলে গেছে। এক অদ্ভুত ভয় রীতাকে আঁকড়ে ধরছে। সে মোবাইলে তার ভাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু এতক্ষণ তোমরা শুনছিলে শ্রী পলাশ বসু রায়ের লেখা 2টি ভৌতিক গল্প, ডাইনি এবং রাতের সেই ট্রেনটি। বিভিন্ন চরিত্রে যারা কণ্ঠদান করেছে তারা হলো, গল্প পাঠে ছিল অর্থাৎ ডাইনি গল্পের গল্প পাঠে ছিল অতনু। ডাইনি এবং শিশু চরিত্রে অভিনয় করেছে পিয়ালি। গোপুর ভূমিকায় ছিল সমন্তক। এবার আসি দ্বিতীয় গল্পে। রাতের সেই ট্রেনটি গল্পে গল্প পাঠে ছিল তনয়। ঋতুর ভূমিকায় কণ্ঠদান করেছে সৃজিতা। দীপালি এবং অনন্যার ভূমিকায় এবং গল্পের সূত্রধার হিসেবে ছিলাম আমি, মৌমিতা। আমাদের পোস্টার করেছে শঙ্খচিল, আর আবহ মিক্সিং সহ সামগ্রিক সম্পাদনায় ছিল দেবদত্ত। কেমন লাগলো আজকে আমাদের নিবেদন? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি, একটু সাবস্ক্রাইব করে দিও, আর গল্পটা ভালো লাগলে একটা লাইক করো। তাহলে আজকে এই অবধি রইল। আবার ফিরবো খুব তাড়াতাড়ি সুন্দর আরেকটি গল্প নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।